কেশবনগর রাজ্যের এক ছোট্ট গ্রামে আদিত্য নামের এক পরিশ্রমী কৃষক বাস করত। আদিত্যর পরিবারে তার বাবা মা ছাড়াও তার একটি ছোট বোন ছিল, যে বিবাহযোগ্য বয়সে পৌঁছে গিয়েছিল। একদিন আদিত্য খেতে হাল চালাচ্ছিল। ঠিক তখনই তার বন্ধু কানহাইয়া এসে বলল, আরে আদিত্য, শুনেছিস গ্রামের মুখিয়ার বাড়িতে যে চুরি হয়েছে সেটা করেছে আমাদেরই গ্রামের মোহনলাল। আর যখন ওকে জিজ্ঞাসা করা হলো কেন চুরি করেছে, তখন সে বলল নাকি মজবুরি ছিল। ও আরো বলল সে নাকি চুরি করতে চায়নি, সবই নাকি ভাগ্যের খেলা। আরে এই কাজ তো তারাই করে যারা পরিশ্রম করে না আর সবসময় ভাগ্যের ওপর নির্ভর করে থাকে। বোকা কোথাকার। বোকা এতটুকুও বোঝে না যে পরিশ্রম করলেই তবেই ভাগ্য গড়ে ওঠে। এতটা বলে আদিত্য আবার হাল চালাতে শুরু করলো। কানহাইয়া সেখান থেকে চলে গেল। সন্ধ্যার দিকে যখন আদিত্য বাড়ির পথে ফিরছিল, তখন হঠাৎ এক সাধুর ডাক শুনতে পেল। এই যে, থামো। আদিত্য পিছনে তাকিয়ে দেখে এক গাছতলায় এক সাধু বসে আছেন। তাকে দেখে সাধু রহস্যময় ভঙ্গিতে হাসলেন। কি হয়েছে সাধু মহারাজ? আমায় আমায় কেন ডাকলেন? কিছুক্ষণ আগে তুমি তোমার বন্ধুর সঙ্গে যে কথা বলছিলে, আমি তখন তোমার ক্ষেতের পাশে গাছতলায় বসেছিলাম। তোমাদের সব কথা শুনেছি। তোমার ভাগ্যের সংজ্ঞা আমার বেশ ভালো লেগেছে। তাহলে কি বলতে চাইছেন সাধু মহারাজ? দেখো, যে মুখিয়ার বাড়িতে চুরি করেছে সে চোর সত্যিই বলেছে। সে মজবুরির কারণে চুরি করেছে। মজবুরি মানুষকে এমন সব কাজ করায় যা আমরা কল্পনাও করতে পারি না। সেই চোর ঠিকই বলেছিল, সব ভাগ্যের খেলা। কিন্তু সাধু মহারাজ, আমি এখনো আমার কথাতেই অটল আছি। মানুষ নিজের ভাগ্য নিজের পরিশ্রমেই গড়ে। যখন কেউ জীবনে পরিশ্রম করে না, তখন সব দোষ সে ভাগ্যের ওপর চাপিয়ে দেয়। আদিত্য, পরিশ্রমের সঙ্গে মানুষের ভাগ্য ভালো হওয়া জরুরি। যদি মানুষের ভাগ্য ভালো না হয়, তবে তার সব পরিশ্রম বিফলে যায়, সব পরিকল্পনা ভেস্তে যায়। ক্ষমা করবেন সাধু মহারাজ, কিন্তু আমি এই কথায় বিশ্বাস করি না। আমি কোনো সাধারণ সাধু নয় আদিত্য। আমার মধ্যে অতীত, ভবিষ্যৎ আর বর্তমান দেখার ক্ষমতা আছে। খুব শিগগিরই তুমি আমার কথার মানে বুঝতে পারবে। এতটুকু বলে সাধু সেখান থেকে চলে গেলেন। আদিত্য বাড়িতে পৌঁছাতেই তার মা রুক্মিণী বললেন, ভালো হয়েছে তুই চলে এসেছিস। তোকে একটা খুব জরুরি কথা বলার ছিল। কি হয়েছে মা? আদিত্য, এখন তোর বোন মোহিনী বিয়ের বয়সে পৌঁছে গেছে। আমরা তার জন্য একটা ভালো পাত্র খুঁজে পেয়েছি। ছেলেটা খুবই ভালো, আর সে আমাদের গ্রামের জমিদারের এক দূর সম্পর্কের আত্মীয়। বাবা, তুমি চিন্তা করছো কেন? আমি আমার বোনের বিয়ে খুব ধুমধাম করে দেব। হ্যাঁ, আমার ফসল সারা রাজ্যে খুব ভালো হবে। এই তো আর কয়েকদিনের মধ্যেই ফসল কাটা শুরু হতেই চলেছে। আমি আমার ফসল রাজ্যে খুব ভালো দামে বিক্রি করব, এবং তারপর দেখবে আমি আমার বোনের বিয়ে বড় ধুমধাম করে দেব। আদিত্যর পরিবারের লোকেরা হাসতে লাগলো। কিন্তু পরের দিন যখন আদিত্য নিজের ক্ষেতে গেল, তখন ক্ষেতের দৃশ্য দেখে সে পুরোপুরি ভয় পেয়ে গেল। সেই দিনই আদিত্য তার ক্ষেতে অনেক কঠিন ওষুধ ছিটিয়ে দিল। সে অনেক চেষ্টা করল, কিন্তু পোকার আক্রমণ বন্ধ হলো না। অবশেষে আদিত্যর ফসল নষ্ট হয়ে গেল। নিজের এত পরিশ্রমকে এভাবে নষ্ট হতে দেখে আদিত্য খুবই মনমরা হয়ে নীরবে বাড়ি ফিরে গেল। তাকে উদাস দেখে তার মা রুক্মিণী জিজ্ঞাসা করলেন,
কি হয়েছে আদিত্য? তুমি এত মন খারাপ করে আছো কেন? আদিত্য সমস্ত ঘটনা বলতে বলতে বলল, মা, আমাদের সব ফসল নষ্ট হয়ে গেল। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন আমি কি করব মা? চিন্তা করো না, তুমি তো সব সময় নিজের পরিশ্রমকেই ভাগ্য বলে মনে করো, তাহলে কেন কাঁদছো? যাও, জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে এসো এবং কেশবনগর থেকে নতুন বীজ কিনে নিয়ে এসো। মায়ের কথা শুনে আদিত্য জমিদারের হাভেলিতে গেল এবং সব ঘটনা বুঝিয়ে বলতে লাগলো। জমিদার মশাই, আমার আমার বীজ কেনার জন্য ঋণ চাই। হ্যাঁ, তো দেখো আদিত্য, তোমাকে ঋণ দিতে আমার কোনো আপত্তি নেই, তবে তুমি তো জানো যে আমার সুদের হার অনেক বেশি। ভেবে দেখো, তুমি কি সময় মতো আমার ঋণ শোধ করতে পারবে? জমিদার মশাই, সারা গ্রাম জানে যে আমি পরিশ্রমী আর সৎ মানুষ। আমাকে একটু হলেও ভরসা করুন। সঠিক কথাই বলেছ, কিন্তু বাপু আদিত্য, শোনো, ভরসা করে ঋণ দেওয়া হয়, পেঁয়াজের ওপর ঋণ দেওয়া হয় না। যদি তুমি আমার ঋণ সময় মতো শোধ করতে না পারো, তবে কিন্তু আমি তোমার ক্ষেত দখল করে নেব। আদিত্য গভীর চিন্তায় ডুবে গেল, কারণ তার কাছে বীজ কেনার টাকাও ছিল না। আগের ফসলেই তার সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমি রাজি। জমিদার কয়েকটি স্বর্ণমুদ্রা আদিত্যর হাতে তুলে দিল। আদিত্য সেই স্বর্ণমুদ্রা নিয়ে কেশবনগর গেল এবং ভালো মানের বীজ কিনে আনলো। তারপর সে প্রাণপণ পরিশ্রম করে খেতে বীজ বুনতে লাগলো। কয়েক মাস পর তার ফসল পেকে গেল, কিন্তু যেদিন ফসল কাটার দিন এলো, আদিত্য দেখল তার ফসলে আবার পোকা লেগেছে এবং ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। এই দৃশ্য দেখে আদিত্যর চোখে জল চলে এলো। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল এবং সব ঘটনা তার মাকে বলতে বলতে বলল, মা, মা, সব ফসল নষ্ট হয়ে গেল। মা, সব ফসল নষ্ট হয়ে গেল। উপর থেকে আমি জমিদারের ঋণীও হয়ে গেলাম। আমি জানি না এখন আমি বোনের বিয়ে কি করে দেব। আরে আদিত্য, কয়েকদিনের মধ্যেই ছেলের পক্ষ মোহিনীকে দেখতে আসবে। এমন অবস্থায় তো সারা গ্রামের সামনে মান সম্মান নষ্ট হয়ে যাবে আমাদের। ঠিক তখনই সেখানে জমিদার এসে হাজির হলো এবং আদিত্যকে বলল, আরে ও আদিত্য, আদিত্য, আমি আমার টাকা সুদসহ নিতে এসেছি ভাই। কি হলো ভাই? জমিদার মশাই, আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাকে আরেকটু সময়ের অবকাশ দিন। কি অবকাশ দেব? আরে বোকার মতো কথা বলো না, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আরে সারা গ্রাম জানে আমি কাউকে সময় বাড়াই না। শোনো ভাই, চুক্তি অনুযায়ী আমি তোমার জমি দখল করেছি। এখন যদি জমি ফেরত চাও, তাহলে সোজা কথা, আমার টাকা সুদসহ ফেরত দাও আর জমি নিয়ে যাও। এতটুকু বলেই জমিদার সেখান থেকে চলে গেল। আদিত্যর হাত থেকে তার জমিও চলে গেল। কয়েকদিনের মধ্যেই তার পরিবার অনাহারে মরার উপক্রম হলো। এই অবস্থা দেখে একদিন আদিত্য তার পিতাকে বলল, বাবা, বাবা, আমাদের জমিও হাত থেকে চলে গেল, আর ঘরে খাবারের রসদও ফুরিয়ে গেছে। বাবা, আমার মনে হয় আমাদের মেয়ের বিয়ে আর কখনোই হবে না। শুনেছি কেশবনগরের মহারাজ বিক্রম খুবই দয়ালু। তুমি গিয়ে তার কাছে সাহায্য চাইছো না কেন? তুমি ঠিকই বলেছ মা, আমি আজই কেশবনগর গিয়ে মহারাজের কাছে সাহায্য চাইব। সেই দিনই আদিত্য কেশবনগরের রাজা বিক্রমের প্রাসাদের দিকে রওনা দিল, কিন্তু সৌভাগ্যক্রমে মহারাজ বিক্রমকে সে প্রাসাদের বাইরেই পেয়ে গেল। আদিত্য তাকে প্রণাম করে সব ঘটনা বলল।
মহারাজের জয় হোক। মহারাজ, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমার ঘরে কিচ্ছু খাবার নেই, আর আমার বোনের বিয়ের বয়স হয়ে গেছে। ভালো, কিন্তু এতে আমরা কি করতে পারি? তোমার ফসলে 2 বার পোকা লেগেছে, অথচ আশেপাশের কৃষকদের ফসলে তা হয়নি। এর মানে 1, তোমার ভাগ্য ভালো চলছে না, আর 2, তুমি মিথ্যে বলছো। মহারাজ, আমি মিথ্যে বলছি না মহারাজ। আমি কিভাবে বিশ্বাস করব তুমি সত্য বলছো? আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। কথা শেষ, এখন চলে যেতে পারো। রাজা বিক্রমের কথা শুনে আদিত্য মনমরা হয়ে নিজের গ্রামে ফেরার পথে রওনা দিল। অর্ধেক পথ যেতে না যেতেই সে এক গাছের নিচে বসে পড়ল এবং নিজেকেই বলতে লাগলো, কি জানি, আমার সুখে কি কারোর নজর লেগেছে? ঠিক তখনই তার চোখে পড়ল সামনে এক ব্যক্তি পড়ে আছে, যার শরীর থেকে রক্ত ঝরছে। আদিত্য তৎক্ষণাৎ তার কাছে দৌড়ে গেল এবং দেখল, আরে, ইনি তো মারা গেছে। হঠাৎ আদিত্য দৃষ্টি গেল ওই ব্যক্তির হাতে, যেখানে এক বিশাল হীরা ঝলমল করছিল। কিন্তু তখনই আদিত্যর মনে আওয়াজ ভেসে এলো, আরে, এই হীরের তো অনেক দাম মনে হচ্ছে। কেননা আমি এটাকে কেশবনগরে গিয়ে কোনো জুয়েলারের কাছে বিক্রি করি। এতে আমি ভালো টাকাও পাবো এবং জমিদারের কাছ থেকে আমার জমিও ফেরত পাবো। হ্যাঁ। আবার এক বিপরীত স্বর উঠল তার মনে, যদি তুমি এটা না নিয়ে যাও তাহলে অন্য কেউ নিয়ে যাবে। তার চেয়ে ভালো তুমি এটা বিক্রি করে নিজের দুঃখের অবসান ঘটাও। এই ভাবনা আসতেই আদিত্য হিরেটা নিয়ে কেশবনগরে চলে গেল। সে এক জুয়েলারির দোকানে গিয়ে বলল, এখন এটা আমার হীরা, এর দাম কত পাবো? জুয়েলারি হিরেটা দেখে চমকে উঠল এবং মনে মনে ভাবল, আরে, এ তো ভীষণ দামি হীরা। আর এই যুবকের চেহারা দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা তার নয়। সে ইচ্ছে করে আদিত্যকে খুব সামান্য কয়েকটা মুদ্রা ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এর দাম এতটুকুই। কি? আপনি কি বলছেন? এই হীরা তো ভীষণ দামি। এটা ফেরত দিন আমাকে। আমি অন্য কোনো জুয়েলারের কাছে কি বিক্রি করব। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? এখন এই হীরা আমার কাছেই থাকবে। আমি বুঝতে পারছি এটা তোমার নয়। এত দামি হীরার মালিক এমন ছেঁড়াফাটা কাপড় পরা লোক হতে পারে না। যা দিলাম নিয়ে যাও, না হলে আমি মহারাজের কাছে তোমার নামে নালিশ করব। একথা শুনে আদিত্য প্রচণ্ড রেগে গিয়ে হিরেটা ছিনিয়ে নিল এবং জুয়েলারিকে ধাক্কা দিল। জুয়েলারির মাথা দেওয়ালে আঘাত পেয়ে সেখানেই মারা গেল। এ দৃশ্য দেখে আদিত্যর হাত পা কাঁপতে লাগলো। হে ভগবান, আমি কি করে ফেললাম? আমি খুন করে ফেলেছি। এখন আমি কি করব? ঠিক তখনই সেখানে আরেকজন লোক এসে হাজির হলো। সে মৃত জুয়েলারিকে দেখে নিল আর আদিত্যর হাতে হীরা দেখে সব বুঝতে পারল। আদিত্য ভীত স্বরে বলল, না, আমি তাকে মারিনি। আমি তো শুধু আমার হীরেটা ফেরত নিচ্ছিলাম। ও আমাকে দিচ্ছিল না বলে আমি শুধু ধাক্কা দিয়েছিলাম। আমি জানি না ও কিভাবে মারা গেল। তুমি এই হীরেটা জঙ্গলে পেয়েছিলে, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি সেটা কিভাবে জানলে? কারণ হীরেটা নিশ্চয়ই তুমি সেই লোকটার কাছেই পেয়েছিলে যে ঝোপের মধ্যে পড়েছিল আর শরীর থেকে রক্ত বের হচ্ছিল, তাই না? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু তুমি এসব কি করে জানলে? কারণ আমি তাকে মেরেছিলাম। সে আমার সঙ্গী ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা করে পালাচ্ছিল। আমি পেছন থেকে আঘাত করে তাকে খুন করেছি। কে তুমি? আমার নাম বীরজু। আমি মহারাজ বিক্রমের রাজকোষে কাজ করি। আমি রাজকোষ থেকে স্বর্ণমুদ্রা আর হীরা চুরি করেছি।
আর এই জুয়েলারি সেগুলো কিনতো। হ্যাঁ, ভালোই হলো এটা মরে গেছে, কারণ এ সব সময় কম দামে কিনতো। একথা বলে বীরজু নিজের পকেট থেকে একটা বড় পুটুলি বের করলো। আদিত্য দেখলো তাতে অনেক ছোট ছোট হীরা ঝলমল করছে। ঠিক আছে, এই পুটুলি তুমি তোমার কাছে রাখো এবং তোমার গ্রামে নিয়ে যাও। কয়েকদিনের মধ্যে আমি তোমার বাড়ি থেকে এটা নিয়ে যাব। কিন্তু এত হীরা, তুমি কি এগুলো রাজা বিক্রমের রাজকোষ থেকে চুরি করেছো? হ্যাঁ, আর আমি এটা করছি তার কারণ মহারাজের মন্ত্রীর সন্দেহ আমার ওপর পড়েছে। এই হীরা তোমার বাড়িতেই নিরাপদে থাকবে, আর কারো কোনো সন্দেহও হবে না। তবে যদি তুমি আমার কথা না মানো, তাহলে আমি মহারাজের কাছে নালিশ করব। আমি বলবো জঙ্গলে তুমি সেই মানুষটাকে মেরেছ এবং তার হীরা কেড়ে নিয়েছ। হ্যাঁ, আর যখন জুয়েলারি হীরা কিনতে অস্বীকার করেছিল, তখন তুমি তাকে খুনও করেছ। তখন সব জায়গাতেই ফাঁসবে তুমি। না 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 না, তুমি এমন করো না। তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে এই কথাটাই আশা করছিলাম। একথা বলে বীরজু মৃত জুয়েলারির কাছ থেকে অনেকগুলো স্বর্ণমুদ্রা তুলে এনে আদিত্যর হাতে দিল। হ্যাঁ, এখন যেহেতু এটা মরে গেছে, তাই এর স্বর্ণমুদ্রাগুলোর ওপর তোমারই অধিকার। নাও নাও, নিয়ে যাও। আদিত্য স্বর্ণমুদ্রা এবং বীরজুর দেওয়া হীরের পুঁটুলি নিয়ে চুপচাপ নিজের গ্রামে রওনা দিল। বীরজু ধীরে ধীরে তার পিছনে আসছিল, কারণ সে দেখতে চাইছিল আদিত্যর গ্রাম কোনটা এবং তার বাড়ি কোথায়। কয়েক ঘন্টা পর আদিত্য বাড়ি পৌঁছালো। বীরজু নিশ্চিত হয়ে সেখান থেকে চলে গেল। আদিত্য বীরজুর দেওয়া হীরের পুঁটুলি লুকিয়ে রাখল এবং স্বর্ণমুদ্রাগুলো তার বাবা সুখদেবকে দিয়ে বলল, বাবা, এই নাও। মহারাজ বিক্রম আমার গল্প শুনে আমার প্রতি দয়া দেখিয়েছেন এবং এই স্বর্ণ মুদ্রাগুলি আমাকে পুরস্কার হিসেবে দিয়েছেন। এ তো দারুণ হয়েছে আদিত্য। এই স্বর্ণমুদ্রা দিয়ে আমাদের ঋণও শোধ হবে, জমিও ফিরে আসবে, আর আর মোহনীর বিয়েও হয়ে যাবে, তাই না? পরের দিন আদিত্য জমিদারের কাছে গিয়ে তার ঋণ শোধ করে বলল, আমি যত ঋণ নিয়েছিলাম সুদ সহ এখন ফেরত দিচ্ছি। ঠিক আছে ভাই, এই নাও, আজ থেকে তোমার জমি তোমারই হলো। আমার তো শুধু আমার টাকার দরকার ছিল, যা আমি সুদ সহ পেয়ে গেছি। ব্যাস, কথা শেষ। আদিত্য জমিদারের হাভেলি থেকে খুশি মনে চলে এলো, কিন্তু বাড়ি পৌঁছাতেই দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল। তার বাড়িতে রাজা বিক্রম, তার মন্ত্রী হুকুম সিং এবং দুজন সৈন্য দাঁড়িয়েছিল। সৈন্যরা বীরজুকে ধরে রেখেছিল। মন্ত্রী হুকুম সিং রাজা বিক্রমের দিকে তাকিয়ে বলল, মহারাজ, আমাদের গুপ্তচররা জানিয়েছে যে বীরজু এই বাড়িতেই লুকিয়েছিল। যত স্বর্ণ মুদ্রা আর হীরা এতদিন প্রাসাদ থেকে চুরি হয়েছিল, সবই বীরজুই চুরি করেছে। মহারাজ, মহারাজ জহুরকে আমি মারিনি, তাকে আদিত্য মেরেছে। আমার সাথীকেও আদিত্যই হত্যা করেছে মহারাজ। এই কথা শুনে আদিত্যর হাত পা কাঁপতে লাগলো। আর তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছিলে? সরাসরি বলে দাও, আমাদের রাজকোষ থেকে চুরি করা হীরা কোথায় আছে? ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে আদিত্য হীরের পুঁটুলি রাজার বিক্রমকে দিয়ে বলল, মহারাজ, বীরজু মিথ্যে বলছে। আমি তো শুধু জহুরির কাছে হীরে বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু তার নিয়ত খারাপ হয়ে গেছিল। আমি তার হাত থেকে হীরা ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিই, কিন্তু আমার জানা ছিল না যে সে মারা যাবে।
তখনই বীরজু এসে আমাকে রাজকোষ থেকে চুরি করা হীরের পুঁটলি দিয়ে দিল। সে আমাকে হুমকিও দিয়েছিল, যদি আমি তার কথা না মানি তবে সে আপনাকে গিয়ে বলবে। তোমার হাতে হীরা এলো কোথা থেকে? মহারাজ, যখন আমি আপনার কাছে সাহায্য চাওয়ার পর গ্রামে গিয়েছিলাম, তখন পথেই একটি মৃতদেহ পাই, তার হাতে হীরা ছিল। তোমার তখনই আমাদের খবর দেওয়া উচিত ছিল, কিন্তু তুমি তা করনি। সুতরাং তুমি বীরজুর মতোই দোষী, তোমাকে এর শাস্তি পেতেই হবে। মহারাজ, আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমার পরিবারের অবস্থা খুব শোচনীয় ছিল। এসব অজুহাত তারাই দেয় যারা পরিশ্রম করতে চায় না। রাজা একথা বলতেই আদিত্যর মনে কয়েকদিন আগের ঘটনার কথা ভেসে উঠল। হঠাৎ সেই সাধু সেখানে এসে হাজির হলো, যিনি এক রাতে গভীর দৃষ্টিতে আদিত্যকে দেখেছিলেন। কেন আদিত্য, এখন বুঝতে পারছো ভাগ্যের খেলা? হ্যাঁ সাধু মহারাজ, এখন আমি বুঝেছি, মানুষের ভাগ্য ভালো না হলে যতই পরিশ্রম করুক না কেন সে সফল হতে পারে না। আপনি ঠিকই বলেছিলেন, মজবুরি আমাদের এমন এমন কাজ করতে বাধ্য করে যা আমরা কখনোই কল্পনা করতে পারি না। মহারাজ, একে ক্ষমা করুন, এ বেচারা ভাগ্যের মার খাওয়া। আমি একে ভালোভাবে চিনি, একটি পরিশ্রমী মানুষ, অপরাধীদের সঙ্গে এর কোনো যোগ নেই। ঠিক আছে সাধু মহারাজ, যদি আপনি বলেন তবে আমি একে ছেড়ে দিচ্ছি। একথা বলে রাজা বিক্রম মন্ত্রীকে নিয়ে সরে গেলেন। সৈন্যরা বীরজুকে বেঁধে নিয়ে গেল। দেখো, তোমার ভাগ্যে সাময়িকভাবে খারাপ সময় লেখা ছিল, এখন তা কেটে গেছে। মানুষের জীবনে পরিশ্রম যেমন প্রয়োজনীয়, ভাগ্য ততটা গুরুত্বপূর্ণ। একথা বলে সাধু সরে গেলেন। সত্যি সাধুর কথা ঠিক প্রমাণিত হলো। কয়েক মাস পরে যখন আদিত্য নতুন ফসল বুনল, তখন তার ফলন অত্যন্ত ভালো হলো, আর সেই ফসল রাজ্যে সর্বোচ্চ দামে বিক্রিও হলো।